Subscribe now. Click the bell icon to like, comment, and share. শুরু হচ্ছে লি মাউন্টফোর্ডের লেখা জঙ্গলে অমঙ্গলের ছায়া। আজ আপনারা শুনবেন এই নভেলের 10ম পর্ব। গল্প শুরুর আগে নতুন অডিয়েন্সদের কাছে রিকোয়েস্ট, যারা এখনও আমাদের পরিবারের সদস্য হননি তারা দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান। তো শ্রোতা বন্ধুরা, শুরু করছি জঙ্গলে অমঙ্গলের ছায়া। আজ পর্ব 10। টনি এবং কেন দুজনেই ল্যাপটপ স্ক্রিনে ভেসে ওঠা সেই অস্পষ্ট মূর্তিটিকে তীক্ষ্ণ দৃষ্টিতে লক্ষ্য করছিল। সবারই মনে একটাই জিজ্ঞাসা, আসলেই এটি কি কোনো মূর্তি নাকি অন্য কোনো কিছু? তবে সিদ্ধান্তে আসতে ওদের বেশি দেরি হলো না। ক্যামেরার পজিশন একমুখী ছিল এবং স্থির ছিল, বাতাসেও নড়ে ওঠেনি, যাতে মনে হতে পারে ক্যামেরার পজিশন নড়ে গিয়েছিল বলে অন্য কোনো কিছুর আকারকে অমন মানুষের মতো লাগছে। সেরকম দমকা ঝড়ও ওঠেনি গত রাতে। স্থির চিত্র, এবং যে চিত্রে দেখা যাচ্ছে উঁচু উঁচু গাছের মাথায় ডালপালার পেছন থেকে একটা মূর্তি যেন অর্ধেক বেরিয়ে ওদের ক্যাম্পটাকে লক্ষ্য করছে। খুবই অস্পষ্ট, খুবই ঝাপসা একটা মূর্তি, কিন্তু অস্পষ্ট হলেও বোঝা যাচ্ছে মূর্তিটার গড়ন হুবহু মানুষেরই মতো। ওটা একটা মানুষেরই মূর্তি, এ বিষয়ে সন্দেহ নেই কোনো। এমনকি হাস সর্বস্ব মুখের পেছনে দীঘল কালো চুলের অস্তিত্ব স্পষ্ট বোঝা যাচ্ছে। মুখটা কতকটা হাঁ করা, পরনের পোশাক যেন গাঢ় রঙের। অন্ধকারে পোশাকের রং ঠিক বোঝা যাচ্ছে না। কোমরের নিচে একটা হাতের অস্তিত্ব স্পষ্ট দেখতে পেল টনি। লম্বা লম্বা আঙুল সেই হাতে। মুখটা ঠিক বোঝা যাচ্ছে না, তবে কিছুটা হলদেটে ভাব আছে যেন সেই মুখে। সবচেয়ে ভয়ঙ্কর চোখ দুটো। টনি এবার স্থির সিদ্ধান্তে এলো, বাস্তবিকই এই মূর্তি কোনো মানুষেরই, তবে সে আদৌ কোনো মানুষ নয়, একটা প্রেত। টনির মনে হলো ওর পিঠ দিয়ে যেন এক চাঙড় বরফ নেমে গেল। রবার্তা তাহলে ঠিকই দেখেছে। আরো একটা চমক অবশ্য ওদের জন্য অপেক্ষা করছিল। যে কান্না আর বিলাপ ধ্বনি ওরা রেকর্ড করে রেখেছিল গতকাল, সেটাও কেমন যেন অন্যরকম শুনতে লাগছে এখন। আশ্চর্য, রেকর্ড করেছিল এক, অথচ এখন প্লে করার সময় অন্যরকম শোনাচ্ছে। বিড়বিড় করে কেন বলেই ফেলল, অবিশ্বাস্য। জেমস, তুমি এই ফুটেজটা আর একবার চালাও তো। জেমস ফের রিওয়াইন্ড করলো রেকর্ডটা। খুব স্লো মোশনে এগোতে লাগলো ফুটেজটা। 4 জোড়া চোখের সামনে ল্যাপটপ স্ক্রিনে অন্ধকার গাছপালার আড়াল থেকে হঠাৎ করেই ভেসে উঠল একটা সাদাটে চেহারা, যেন হঠাৎ হাওয়ার ভেতর থেকে আত্মপ্রকাশ করল সেই রহস্যময় নারী মূর্তি। অবশ্য আদৌ যদি সে কোনো নারী হয়ে থাকে। ঠিক 1 মিনিট স্থায়ী রইল তার ভৌতিক চেহারাটা। স্থির দৃষ্টিতে সম্ভবত চেয়ে রয়েছে ক্যামেরার দিকেই। তারপরেই হঠাৎ আবার কোথায় যেন অদৃশ্য হয়ে গেল। হঠাৎ করেই যেমন ভেসে উঠেছিল, তেমনি হঠাৎ করেই আবার অদৃশ্য হয়ে গেল।
যত জুম করে করে সেই রহস্যময় অবয়বটাকে দেখতে লাগলো ওরা, ততই ওদের সিদ্ধান্ত দৃঢ় থেকে দৃঢ়তর হচ্ছিল যে বাস্তবিকই ওই মূর্তি কোনো মেয়ে মানুষেরই। স্ক্রিনের দিক থেকে চোখ না সরিয়েই এবার জেমস বলে উঠল, তাহলে সত্যি সত্যি একটা রিয়েল এভিডেন্স পেলাম আমরা। কেন ওর পিঠে একটা চাপড় মেরে বলল, আমিও তাই মনে করছি, অবশেষে আমরা পেয়েছি। মুহূর্তে ওদের মধ্যে খুশির বন্যা বয়ে গেল, আনন্দে হাততালি দিয়ে উঠল কেন। জেমস তো রীতিমতো নাচ জুড়ে দিল। পেয়েছে, অবশেষে তারা পেয়েছে তাদের কাঙ্ক্ষিত জিনিসটিকে। এতদিন ধরে এরকমই একটা শক্তিশালী জলজ্যান্ত অকাট্য একটা প্রুফ খুঁজছিল ওরা, এতদিনে সেটাও ওদের হাতে এসে গেল। জেমস জিজ্ঞেস করলো, আচ্ছা তোমাদের কি মনে হয় ওই মেয়েটার ছবি আমাদের অন্যান্য ক্যামেরাতেও উঠেছে? টনি আর কেন তখনও ঘুরিয়ে ফিরিয়ে ফুটেজটা দেখছিল। জেমসের প্রশ্নের উত্তরে টনি মাথা নেড়ে বলল, আমার তা মনে হয় না, আমরা কিছু দেখিও নি কাল, আমাদের চোখে কিছুই পড়েনি, তাই মনে হয় না আমাদের কারোর ক্যামেরায় মেয়েটার অবয়ব উঠেছে। ফ্রোজেন ইমেজটার দিক থেকে চোখ না সরিয়েই কেন বলল, উঠুক বা না উঠুক, আমরা প্রথম দিনেই অনেকটা সাকসেস পেয়ে গিয়েছি, কিন্তু এখানেই থামলে চলবে না, আমাদের আরো এগোতে হবে। উফ, এই ফুটেজটা যখন আপলোড করব না, পুরো নেট দুনিয়ায় হইচই পড়ে যাবে। কেনের কথার ধরনে হেসে ফেলল টনি। কেন যে বেশ স্যাটিসফাইড হয়েছে বোঝাই যাচ্ছে। এক কোণে চুপটি করে বসে থাকা রবার্তার দিকে এবার চোখ পড়ল টনির। এতক্ষণে ওর খেয়াল হলো, আরে সবাই ব্যাপারটা নিয়ে উত্তেজনায় আনন্দে টকবক করছে, সেলিব্রেট করছে, অথচ রবার্তা তো ওদের সঙ্গে কোনো সেলিব্রেশনে এলো না। সেই থেকে নিজেকে সবার থেকে কিরকম যেন গুটিয়ে রেখেছে, আর মুখ চোখও কিরম যেন পাণ্ডুর লাগছে। কি হলো হঠাৎ মেয়েটার? কেন আর জেমস তখন নিজেদের মধ্যে উৎসব করতে ব্যস্ত। টনি ধীরে ধীরে এগিয়ে এলো রবার্তার কাছে, হাঁটু গেড়ে বসলো ওর সামনে। ওকে স্থির দৃষ্টিতে লক্ষ্য করতে করতে কেটে কেটে জিজ্ঞেস করলো, রবার্তা, আর ইউ ওকে? টনির প্রশ্নে রবার্তা মুখ তুলে ওর দিকে চাইল, তারপর আলগা একটা হাসি উপহার দিয়ে কাঁধ ঝাঁকিয়ে বলল, আছি। সংক্ষিপ্ত উত্তর। টনি তাকে আরো কিছু জিজ্ঞেস করবার আগেই রবার্তা একটা কাণ্ড করে বসল, উঠে দাঁড়ালো শয্যা ছেড়ে। বাকি সবাইকে উদ্দেশ্য করে জানতে চাইল, তাহলে আমাদের আজকের প্ল্যানিং কি? আমরা কি এখানেই থাকবো নাকি জঙ্গলের আরো গভীরে ঢুকবো? রবার্তার প্রশ্নে দলের বাকিরা এবার একটু হকচকিয়ে গেল। সবাই এর ওর মুখ চাওয়াচাই করতে লাগলো। আসলে কি উত্তর দেবে সেটাই বুঝে উঠতে পারছে না। কেন একবার ক্ষণিকের জন্য তার দাড়িতে হাত বুলিয়ে বলল, আমার মনে হয় আমাদের আজ জঙ্গলের আরো গভীরের দিকে যাওয়া দরকার। একটু থেমে সে ফের বলল, আমরা সেই হারিয়ে যাওয়া লুপ্ত গ্রামটাকে আবিষ্কার করতে এসেছি। যদিও যথেষ্ট মুশকিলের কাজ, তবু আমার দৃঢ় বিশ্বাস কিছু না কিছু নিদর্শন আমরা অবশ্যই পাব। এখানে দিনের পর দিন পড়ে থেকে কাজের কাজ কিছুই হবে না। যদি সবার সম্মতি থাকে তাহলে আমাদের এখনই বেরিয়ে পড়া উচিত। কেনের কথায় সহমত পোষণ করতে গিয়ে টনি বলল, আমিও তাই মনে করি। জেমসও ঘাড় নেড়ে বলল, আমিও রাজি, কিন্তু প্রশ্ন হচ্ছে যাবোটা কোন পথ দিয়ে। কেন একথায় স্মিত হেসে সামনে ল্যাপটপের স্ক্রিনে
সেই মাদার সিবেটের অলৌকিক মূর্তির ফ্রোজেন ইমেজের দিকে আঙুল দেখিয়ে নির্দেশ করে বলল, কি দেখছো? মূর্তিটার উদয় হয়েছে আমাদের টেন্টের সামনে গাছগুলোর পেছন থেকে। আমরা কেন না সামনের ওই পথ ধরেই এগোতে থাকি? দেখতে দেখতে ওদের মধ্যে একটা প্ল্যান প্রোগ্রাম শুরু হয়ে গেল। ঘণ্টাখানেকের মধ্যেই তাঁবু গুটিয়ে ফেলল ওরা। যাবতীয় সরঞ্জাম প্যাক আপ করে সেই স্থান ত্যাগ করে অন্যত্র যাবার জন্য প্রস্তুত হতে লাগলো ওরা। 1 ঘন্টার মধ্যেই ওরা যাত্রার জন্য প্রস্তুত হয়ে গেল। কেন ওর প্রিয় মাউথ অর্গ্যান বাজাতে বাজাতে এগোতে লাগলো সবার আগে আগে। কাজের ফাঁকে ফাঁকে এটাই ওকে মানসিকভাবে তরতাজা রাখে। গত রাতে ঝিমিয়ে থাকলেও আজ সকালের পর থেকে টনির মধ্যে একটা উদ্দীপনার সঞ্চার হয়েছে। জেমসেরও একই ব্যাপার। একমাত্র ব্যতিক্রম রবার্তা। গত রাত থেকেই যে ও কিরকম যেন চুপচাপ হয়ে গিয়েছে। আগের মতো কথাও বেশি বলছে না। চুপচাপ ওদের অনুসরণ করছে ঠিকই, কিন্তু আগের সেই উৎসাহে যেন ভাটা পড়েছে ওর। রবার্তার এই ব্যতিক্রমী ভাবটা একটা অন্যরকম লাগছে টনির চোখে। তাই সে যতটা সম্ভব চেষ্টা করছে এটা সেটা বলে রবার্তাকে উজ্জীবিত করে রাখতে। জঙ্গল ভেঙে হাঁটছে ওরা। কয়েক ঘন্টা ধরে শুধুই হাঁটছে। চোখের সামনে শুধু সবুজ পত্র শোভিত বিশাল বিশাল প্রাচীন মহিরুহ ছাড়া এখনো পর্যন্ত কিছুই চোখে পড়েনি। একসময় ওদের থামতে হলো টনির ডাকে। পেছন থেকে টনি ডেকে উঠে বলল, এই তোমরা একটু থামবে? ওরা তখন জঙ্গলের বুক চিরে এগিয়ে যাওয়া একটা সরু ট্রেল ধরে হাঁটছিল। কোনো রকমে একজনের চলার মতো সরু একটা ট্রেল। দুপাশ থেকে জঙ্গল ওদের যেন চেপে ধরতে চাইছে। বোঝাই যাচ্ছে জঙ্গলের সবচেয়ে গভীরতম অংশে চলে এসেছে ওরা। কেন আর জেমস আগে আগে চলছিল। পেছন থেকে টনির ডাক পেয়ে থেমে ঘাড় ঘুরিয়ে তাকালো। টনি ওদের লক্ষ্য করে বলল, টয়লেট পেয়েছে, তোমরা এখানে একটু ওয়েট করো, আমি আসছি। কেন বলল, নো প্রবলেম, তোমাদের মধ্যে যে কারোর টয়লেট পেয়ে থাকলে সেরে এসো, এটাই এখন ভালো সময়। কিন্তু দলের মধ্যে তখন একমাত্র টনিরই টয়লেট করার দরকার হয়ে পড়েছিল। সে কেনের কাছ থেকে অনুমতি নিয়ে পাশের গভীর লতাগুল্মের ঝোপের ভেতর ঢুকে পড়ল। জেমস চেঁচিয়ে বলে উঠল, বেশি দূরে যেও না, দেখো মাদার সিবেট না তোমাকে ধরে নিয়ে যায়। কথাটা বলেই এমনভাবে হেসে উঠল কেন, যেন নিতান্তই রসিকতা করছে সে। জঙ্গলের ভেতর থেকে টনিও কেনের সাথে হাসিতে যোগ দিল। দল থেকে 100 গজ মতো সরে এসে বড় একটা দৈত্যাকার গাছের গুঁড়ির পেছনে এসে দাঁড়ালো টনি। এখানেই তাকে প্রাকৃতিক কাজ সেরে নিতে হবে। এসব জায়গায় জঙ্গল এতই গভীর, যেইটুকু দূরত্ব সরে এসেই ওর মনে হতে লাগলো ও যেন গোটা দল থেকে বিচ্ছিন্ন হয়ে অনেক দূরে কোথাও চলে এসেছে। হয়তো এখান থেকে চেঁচিয়ে ডাকলেও ওদের সাড়া পাওয়া যাবে না। কেন এমনটা মনে হলো সে নিজেও বুঝতে পারল না। যাকগে, আগে যে কাজে এসেছে সেই কাজটুকু করে ফেলা যাক। প্যান্টের চেন খুলে টয়লেট করতে বসে গেল টনি। কিছুক্ষণ পর নিজেকে যখন হালকা লাগতে লাগলো, তখন ওর চোখ গেল যে গাছের নিচে সে প্রাকৃতিক কাজ সারতে বসেছে সেই গাছের টঙের দিকে। আর তখনই ওর চোখ দুটো যেন কিছু একটা দেখতে পেয়ে ওখানেই আটকে গেল। ওর মনে হলো উপর থেকে গাছের ডালের সঙ্গে বাঁধা অবস্থায় কিছু যেন রয়েছে। এই বনে আশাইস্তক তারা একটা জিনিস লক্ষ্য করেছে,
সেখানকার প্রত্যেকটা গাছের ডালপালাই কুচকুচে কালো, যেন ভয়াবহ কোনো অগ্নিকাণ্ডে সব পুড়ে গিয়েছে। এই গাছটাও তার ব্যতিক্রম নয়। আর সেই অস্পষ্ট দেখা বস্তুটা সেই কালো ডালপালার মধ্যে বেশ সহজেই দৃষ্টি আকর্ষণ করে। টনি আরেকটু ভালো করে দেখবার জন্য গাছের ওপর দিকে উঁকি ঝুঁকি মেরে দেখতে লাগলো। একটা মানুষের মাথার আকৃতির মতো লাগছে বস্তুটাকে। কেন এরকম একটা উপমা ওর মাথায় এলো তাও নিজেও বুঝতে পারল না। গাছের পাতালতায় বস্তুটা অর্ধেক ঢেকে থাকায় এত নিচ থেকে ভালো করে কিছু দেখতেও পাচ্ছিল না টনি। ওর মনে পড়ল বনে প্রবেশের পরপরই রবার তার মুখে গাছের ওপর থেকে কয়েক ফোঁটা কালো রসের মতো কিছু পড়েছিল। মনে মনে একটা নতুন চিন্তার উদয় হলো টনির। এই ফরেস্টের সব গাছ কি রুগ্ন, অস্বাভাবিক? গাছের ওপর দিকে চেয়ে চেয়ে এসব ভাবছে টনি। আর ঠিক এই সময় হঠাৎই ও অনুভব করলো ওর ঘাড়ের পেছনে হিমশীতল কিছু স্পর্শ। মনে হলো কেউ যেন ওর পেছন থেকে আস্তে আস্তে তর্জনী বোলাচ্ছে ওর ঘাড়ের চামড়ায়। তারপরেই টের পেল ছুরির ফলার মতো তীক্ষ্ণ কিছু যেন বিঁধে যাচ্ছে ওর ঘাড়ের চামড়ায়। টনি জায়গাতেই যেন বরফের মতো জমে গেল, নড়াচড়ার শক্তি হারিয়ে ফেলল। হিমশীতল একটা আঙুলের স্পর্শ ঘাড়ের পেছনে। মানুষের আঙুল বলেই তো মনে হচ্ছে। টনির মনে হলো এটা আঙুল নয়, এক টুকরো বরফ যেন ওর ঘাড়ের ওপর চেপে রেখেছে কি। শিউরে উঠল টনি। আতঙ্কের একটা ঠান্ডা সাপ যেন ধীরে ধীরে ওকে আষ্টে পৃষ্ঠে বেষ্টন করে ফেলছে। অজান্তেই ওর প্রস্রাব শুরু হয়ে গেল। মাটিতে চড়বড় চড়বড় শব্দে বেগে প্রস্রাব গড়িয়ে পড়তে লাগলো তার। অবস্থা এমন যে ঘাড় ঘুরিয়ে পেছনে তাকাবার শক্তিও পুরোপুরি হারিয়ে ফেলেছে সে। কিছু একটা রয়েছে তার ঠিক পেছনে, কিন্তু ঘাড় ঘুরিয়ে পেছনে তাকানোর মতো কলিজার জোর ওর নেই। কানে এলো কার একটা চাপা দীর্ঘশ্বাসের শব্দ। নিঃশ্বাসের হলকা এসে লাগলো তার ঘাড়ের ওপর, সেই সঙ্গে একটা পচা দুর্গন্ধ। ঘাড়ের ওপর সেই তীক্ষ্ণ ধার নখের স্পর্শ এখনো টের পাচ্ছে টনি। ছুরির ফলার মতো নখটা ওর চামড়া কেটে ধীরে ধীরে নেমে আসছে ঘাড়ের নিচের দিকে। চোখে না দেখতে পেলেও টনি বেশ বুঝতে পারল ওর ঘাড় বেয়ে সরু ধারায় রক্তক্ষরণ শুরু হয়েছে, সেই সঙ্গে একটা চিনচিনে ব্যথা। আর সহ্য করতে পারছে না টনি। ধৈর্যের চরম সীমায় পৌঁছে গিয়েছে সে। আতঙ্ক যেন একটু একটু করে প্যানিকে পরিণত হচ্ছে তার। শেষমেশ আর থাকতে না পেরে প্রচণ্ড ভয়ে জঙ্গল কাঁপিয়ে এক ভয়ঙ্কর আর্তনাদ করে উঠল টনি। আর সঙ্গে সঙ্গে মনের হারানো শক্তি কিছুটা ফিরে পেতেই বাঁই করে পেছন ঘুরে তাকালো সে। নেই, কিচ্ছু নেই। বিস্মিত ভয়ার্ত বিভ্রান্ত টনি চতুর্দিকে দৃষ্টি ঘোরাতে লাগলো, কিন্তু না, কিচ্ছু নেই। কেউ নেই তার পেছনে। ফাঁকা, শূন্য। আছে শুধু গাছ আর গাছ, দৃষ্টিরুদ্ধকর গভীর অরণ্য। কিন্তু টনির মনে ততক্ষণে অন্যরকম প্রতিক্রিয়া শুরু হয়ে গিয়েছে। অসম্ভব, অসম্ভব। কেউ একটা ওর পেছনে ছিলই,
আর কেউই এত দ্রুত চোখের নিমেষে অদৃশ্য হয়ে যেতে পারে না। হতবম্ব আতঙ্কে কাঠ টনি নিজের ডান হাতটা দিয়ে ওর ঘাড়ের পেছনে হাত দিতেই ভিজে ভিজে একটা ভাব টের পেল। তারপর হাতটা সামনে চোখের সামনে ধরতেই দেখলো লাল রক্তে প্রায় ভিজে গিয়েছে হাতের চেটোটা। আর আর ঘাড়ে হাত দিতে টের পেল সামান্য মাংস যেন উঠে এসেছে ঘাড়ের চামড়া ফুঁড়ে। মহা আতঙ্ক গ্রাস করলো টনিকে। কাঁপতে শুরু করলো থরথর করে। টের পেল তার প্রস্রাব এখনো হয়েই চলেছে, অসাড়েই হয়ে চলেছে। শরীরের সমস্ত জল বুঝি ওই প্রস্রাবের মধ্যে দিয়েই বেরিয়ে আসছে তার। বুকের ভেতর হৃৎপিণ্ডটা যেন সজোরে বাড়ি খাচ্ছে। ইচ্ছে করছে জঙ্গল ভেঙে প্রাণপণ ছুট লাগায় বন্ধুরা যেদিকে আছে সেদিকে। কিন্তু ওর পা দুটো যেন কিছুতে আটকে গিয়েছে, গলা শুকিয়ে কাঠ। শরীর আর মনের এই অবর্ণনীয় অবস্থায় টনি কাছেই জেমসের উত্তেজিত কণ্ঠস্বর শুনতে পেল। হেই, আর কতক্ষণ লাগবে তোমার টয়লেট সারতে? মাটিতে বড় গর্ত টত্ত খুঁড়ছো নাকি? বন্ধুর গলার স্বরে কিছুটা হৃত বল ফিরে পেল টনি। চটজলদি ট্রাউজারের চেন টেনে ফের চতুর্দিকে একবার ভয়ার্ত দৃষ্টি বুলিয়ে নিল সে। বোধহয় জরিপ করে নিতে চাইল তার আশেপাশে সত্যি কিছু নেই তো। না, কিচ্ছু নেই, যদি ওর মন মানতে চাইছিল না। ফের একবার সে তাকালো গাছের ওপর দিকে। সেই মানুষের মাথার মতো দেখতে জিনিসটা কোন জাদুমন্ত্র বলে যেন ভ্যানিশ হয়ে গিয়েছে। আর অপেক্ষা করল না টনি, জঙ্গল ভেঙে ছুট লাগালো সে দলের কাছে। শ্রোতা বন্ধুরা, এই পর্বটি এখানেই সমাপ্ত। আগামী পর্ব নিয়ে আমি খুব শিগগিরই আসি। আপনাদের আমাদের চ্যানেল ভালো লাগলে দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট দিয়ে নিজেদের মতামত দেবেন। ধন্যবাদ। গল্পটি শোনার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী পর্ব পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন। গল্পটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক ও কমেন্ট করে জানাবেন। শুভরাত্রি।